আর একদম শেষ প্রকল্পটা এই প্রকল্পটার সাথে সংযুক্ত। সেটা হলো আমাদের বোধহয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে একমাত্র বড় অবকাঠামো প্রকল্প হবে, এবং এটা এখন অনুমোদন দিলে এটা আরো হয়তো 2030 সালে গিয়ে শেষ হবে। এটা হলো মাতারবাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পের অনেক ভূরাজনৈতিক তাৎপর্য আছে, এবং কারা করছে সেটাও একটা বড় বিষয়। প্রথমত আমাদের একটা বড় সামুদ্রিক বন্দর, গভীর সামুদ্রিক বন্দর আসলেই লাগবে, সেটা তো আমরা সবাই জানি। চট্টগ্রামের সেই ক্ষমতা নাই, পায়রা বন্দর তো একদমই না, চালনা বন্দর উন্নত করলেও আমাদের সেই সুবিধা পাবো না। বাংলাদেশ যখন আরো ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপানি প্রকল্পগুলো সবচেয়ে একমাত্র প্রকল্প খুব সম্ভব, যেগুলা কিছুটা দক্ষিণ কোরিয়াও, যেগুলো ঠিক খরচের মধ্যে ঠিক সময়ের মধ্যে শেষ হয়। যেমন মেট্রো রেলের 5 লাইনটা, ঢাকা তৃতীয় বিমানবন্দর। জাপানের একটা সুবিধা হলো অন্যান্য দেশের তুলনায়, বা জাপান যেমন তেমন পশ্চিমা উন্নত দেশগুলো, তাদের একটা আইনি কাঠামো আছে যে তাদের কোম্পানি যখন বিদেশে কাজ করে তখন কোনো দুর্নীতির সাথে জড়িত হলে, ওই দেশের ঠিকাদার হোক বা সরকারের সাথে দুর্নীতির সাথে জড়িত হলে, তাদের নিজেদের দেশের আইনে সেই কোম্পানির নিজেদের দেশেও তাদের বিচার হবে। এটা জাপানে যেমন আছে, দক্ষিণ কোরিয়াতেও আছে, এবং পশ্চিমা সব দেশে আছে, অন্যান্য কতগুলো দেশে নাই। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। আমি নিজেও জানি যে এই ধরনের প্রকল্পগুলো